বিডিআর দুর্ঘটনায় আমার হাজব্যান্ড শহীদ হয়েছিলেন। যেসব অফিসাররা এই পর্যন্ত শহীদ হয়েছেন বা বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন, সবাইকে কম বেশি এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে। তো আমি এই আলোচনাগুলো এখন এই জন্য করতে চাচ্ছি যে আমি চাই যে আমাদের সশস্ত্র বাহিনী, সংশ্লিষ্ট অফিসার বা কর্তৃপক্ষ এই ব্যাপারগুলোকে যদি একটু বিবেচনায় আনেন, তাহলে আমাদের পরিবারগুলো অ্যাটলিস্ট কিছুটা ভালো থাকবে। আমাদের সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণভাবে রাজনৈতিক মুক্ত হতে হবে। রাজনৈতিক মুক্ত যদি হয়ে ওনারা কাজ করতে পারে, তাহলে এই দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তিন বাহিনী সর্বপরিস্থিতিতে দেশের সুরক্ষায় কাজ করে যেতে পারবে। বিডিআর দুর্ঘটনায় আমার হাজব্যান্ড শহীদ হয়েছিলেন। ওনার চাকুরিতে বয়স ছিল 13 বছর। ভাই, কিছু পয়েন্টগুলো আপনারা একটু একটু শুনবেন মনোযোগ দিয়ে। তার 13 বছর সার্ভিস লাইফের মোটামুটি 4.5 বছরের উপরে উনি বর্ডার সিকিউরিটির কাজে ছিলেন, মানে বিডিআরে উনি ছিলেন। একবার লেফটেন্যান্ট অবস্থায় ছিলেন বান্দরবন থানচির মদকে, আর আরেকবার ছিলেন আপনার পিলখানা দুর্ঘটনার সময়। তার আগেই RTCNS অ্যাডভান্স উইংয়ের কমান্ডার হিসেবে ছিলেন। পরবর্তীতে জাস্ট 1 মাস আগে পিলখানায় বদলি করে তাকে আনা হয় এবং এই বদলিটা তার 4 বার ক্যান্সেল হয়। RTCNS থেকে 4 বার তার বদলির অর্ডার আসে। ওই সময় আমি একদম প্রেগনেন্সির শেষের দিকে ছিলাম, তো যার কারণে আমি ঢাকায় আমার মায়ের বাসায় থাকাতে আমি ওকে একেবারেই কাছে পাইনি। তো ওর 4 বার ঢাকায় বিভিন্ন তার নিজস্ব ইউনিটে ঢাকার পিলখানায় বদলির অর্ডার 4 বার আসছে, বাট ফাইনালি পিলখানা ঘটনার জাস্ট 1 মাস আগে ওটাই তার পার্মানেন্ট হয়, বাকি 4টাই ক্যান্সেল করা হয়। এই 4.5 বা 5 বছর টোটাল এই চাকুরিতে তার অনেক অবদান ছিল, বর্ডার গার্ড সিকিউরিটির চাকুরিতে। কিভাবে আমি একটু বলি, সে যখন সেকেন্ড লেফটেন্যান্ট ছিল তখন বর্ডার গার্ডে সে একবার বিশাল বড় কত হাজার হেক্টর, আমার এখন ঠিক মনে নেই, জমির সে পপির যে চাষ হতো ওখানে, সেই জমি চাষের ওই ক্ষেত পুরাটা ওরা পুড়িয়ে দিয়েছিল ওদের এই টিম। তো ওই সময় সে তার ক্যাম্পে পরবর্তীতে একটা থ্রেড দিয়ে একটা চিঠি পেয়েছিল যে তার জীবন শেষ করে ফেলা হবে। এই ঘটনার জন্য পরবর্তীতে সে বিডিআরের পদক সহ সার্টিফিকেট অনেক কিছু সে পেয়েছিল। তা আমার কাছে যেটা মনে হয় যে এটা হতে পারে ওই সময়কার বিষয়টাকে হয়তো বা মাথায় রেখে ওকে টার্গেট করা হয়েছিল পিলখানা দুর্ঘটনায়। আমরা পরবর্তীতে আমরা যারা পরিবার আছি, আমাদের স্বামীদের এই যে অবদানগুলা, এগুলো মাথায় রেখে আমরা ভাবি যে সেনাবাহিনী, বিমান বাহিনী বা সশস্ত্র বাহিনী থেকে আমরা হয়তোবা আমাদের স্বামীদের এই কাজের অবদানের জন্য আমরা কিছুটা ফেভার পাবো। আমি অস্বীকার করবো না, ফেভার পাইনি তা আমি কখনোই বলবো না যে ফেভার পাইনি, বাট কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে আমি এখন আপনাদেরকে বললে আপনারা একটু নিজেরাই যাচাই করবেন যে এগুলার ক্ষেত্রে আমাদের প্রতি অনিয়ম করা হয়েছিল কিনা। আমি আমার সন্তানকে যখন প্রথম স্কুলে ভর্তি করাতে যাই, আমার সন্তান হচ্ছে বাবা শহীদ হবার 11 দিন পরে। তা আমি যখন আমার সন্তানকে প্রথম স্কুলে ভর্তি করাতে যাই, স্কুলের ফর্মে 3টা কোটা থাকে, মানে ডিফেন্স স্কুলগুলোতে সামরিক, বেসামরিক আর রিটায়ার্ড 3টা অপশন থাকে। তা আমার হাজব্যান্ড সামরিক ছিল, তো আমি যখন পরিচয় দিলাম আমাকে বলছেন আপনার হাজব্যান্ড তো বেঁচে নেই, উনি সামরিক কোটায় আসবেন না। কিসের কোটায় আসবেন? অবসরপ্রাপ্ততে আসবেন না, কারণ উনি বেঁচে নেই। তাহলে কিসের কোটায় আমার সন্তানকে দিব? বেসামরিক কোটায়। আমি বললাম বেসামরিক কোটায় কিসের জন্য আমার সন্তান আসবে? কারণ ওর বাবা তো সামরিক অফিসার ছিলেন, আর সামরিক অফিসার থাকার সুবাদে ওর সন্তান এই কোটাতেই যাবে। এখন মৃত বা অবসরপ্রাপ্ত, এটার অপশনটা আপনাদের ফর্মে থাকা উচিত, সেটা তো ভাই আমি জানি না। কিন্তু আমাকে বলা হলো না, বেসামরিক কোটাতে দিলে আপনি ভর্তি করতে পারবেন, এটা কোনো সামরিক কোটাতে আসবে না। যাই হোক, এটা নিয়ে আমি পরবর্তীতে আমাদের হেডকোয়ার্টারে এটা নিয়ে আবেদন করলাম, ইনফর্ম করলাম হেডকোয়ার্টারে। ইনফর্ম করার পর ওখান থেকে স্কুলে যোগাযোগ করে এটা, আর যে স্কুলের কথা বলছি সেই স্কুলে সেটা অথরিটির কাছে এসে অ্যাপ্লিকেশনটা যায়। যাওয়ার পরে আমি যাই হোক বেসামরিক কোটা আমার বাচ্চাকে প্রথম ভর্তি করাতে হয়েছিল, আমি সেটা বলছি। বেসামরিক কোটা আমি ভর্তি করে দিয়েছি, আমাকে বলেছে আপনি ভর্তি করান, এরপর সিদ্ধান্ত যা হবে সেটাই চলবে। তো বেসামরিক কোটা আমার বাচ্চাকে ভর্তি করেছি সামরিক কোটার ডাবল ফিস দিয়ে, কারণ সামরিক কোটায় সামরিক স্কুলগুলোতে সামরিক অফিসারদের বাচ্চাদের জন্য ফিসটা কম থাকে, বেসামরিক বাচ্চাদের জন্য ফিসটা বেশি থাকে। তো আমি বেশি ফিস দিয়েই আমার বাচ্চাকে ভর্তি করে দিয়েছি।
কিন্তু পরবর্তী এই সিদ্ধান্ত আসতে আমার 4.5 মাস সময় লেগেছিল, শুধু একটা সিদ্ধান্ত আসতে যে আমার বাচ্চা সামরিক কোটায় পড়বে। তো এই বিষয়গুলো আমি পরবর্তীতে আমি ভেবেছিলাম যে হয়তো শুধু আমার সাথে এটা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি আরও জানতে পেরেছি। এখন আমি জানি না এই ব্যাপারগুলো ঠিক করা হয়েছে কিনা, বাট আমার মতে এগুলো একটু সংস্কার আনা উচিত, যে আমাদের পরিবার যারা যেসব অফিসারগুলো এখানে শহীদ হয় বা বিভিন্ন দুর্ঘটনায় মৃত হচ্ছেন, মারা যাচ্ছেন, এদের বাচ্চাগুলোকে অ্যাটলিস্ট এই স্বীকৃতিটা যেন দেওয়া হয়। আমাদেরকে এই দুর্ঘটনার পর, এই দুর্ঘটনা না, যে এটা হয়েছিল বিডিআর ঘটনাটা, এটার পরে আমাদেরকে বিভিন্নভাবে আপনার সাহায্য করা হয়েছিল। এই সাহায্যের মধ্যে একটা ছিল আমাদের সার্ভিস ইয়ার, হাজব্যান্ডের সার্ভিস ইয়ার অনুযায়ী 18 বছরের উপরে যারা, তারা মিরপুর ডিওএইচএসে প্লট পাবে, 18 বছরের নিচে যারা তারা মিরপুর ডিওএইচএসে ফ্ল্যাট পাবে, 2টা করে। 2013 সালে পারিবারিকভাবে আমার দ্বিতীয় বিবাহ হয়। এই বিবাহের বিষয়টাকে কেন্দ্র করে সেনাবাহিনী থেকে আমার সন্তানকে যেই প্লট দুটো দেওয়ার কথা ছিল, এই প্লট দুটো পরবর্তীতে আমি জানতে পেরেছি এটা আমার স্বামীর চাকুরির সুবাদে পাওয়া। আমার প্রশ্ন ছিল, বা প্রশ্ন এখনও আছে, যেহেতু একই ঘটনায় 57 জন অফিসার শহীদ হয়েছেন, এটা যদি অনুদান হয়ে থাকে, সরকারি বা সামরিক বাহিনীর কোনো অনুদান হয়ে থাকে, তাহলে সেই অনুদানের বিষয়টা কেন সবার ক্ষেত্রে সমান না? কেন এখানে চাকুরির একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 18 বছরের উপরে, 18 বছরের নিচে? আর যদি সেটা আমার স্বামীর চাকুরির সুবাদে হয়, যেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি যে আমার স্বামী যতদিন চাকরি করেছেন তার সুবাদে আমরা ফ্ল্যাট পেয়েছি, ফাইন। আমি বিয়ে করেছি, আমাকে ফ্ল্যাট দেওয়া হবে না বা রেজিস্ট্রি করা হবে না, ঠিক আছে, কিন্তু আমার সন্তানকে কেন বঞ্চিত করা হয়েছে? সো আমি মনে করি যে এই জিনিসগুলা আপনারা যদি একটু, এই সশস্ত্র বাহিনীতে এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখে, যে এই যাতে কোনোভাবে যেন এখানে কোনো বিভাজন করা না হয়। কারণ এই দুর্ঘটনায় আমরা যারা আছি আমরা জানি আমাদের পরিবারের উপর দিয়ে কী গেছে। আমার সন্তান যে তার বাবাকে দেখেনি, পুরোটা লাইফ তার পড়ে আছে। সো আমি যেখানে এই জিনিসগুলো ফেস করছি, আমি মনে করি যে আমাদের আরও যে ভাবিরা আছেন সামরিক বাহিনীতে, আমাদের ভাবিরা কম বেশি সবাই এই প্রবলেমগুলো ফেস করে।